সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। চলে আসছে পবিত্র মাহে রমজান মাস, আল্লাহর অশেষ রহমত এবং বরকতের মাস এই মাহে রমজান। এই পবিত্র রমজান মাসে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সাজিনাস হসপিটাল লিমিটেড নিবেদিত বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্যের পথে। আজকে আপনাদের সাথে আছি আমি ডক্টর তানজিনা দিলশাদ হ্যাপি। আজকে আমাদের আলোচনার বিষয় স্বাস্থ্যকর সেহেরি, ইফতার এবং ঈদের আপ্যায়ন। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে এসেছেন দুজন অতিথি। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের অতিথি ডক্টর সাইদা তাহমিন ইসলাম আপুকে। উনি কনসালটেন্ট সোনোলজি, সাজিনাস হসপিটাল লিমিটেড। এর পরবর্তীতে আমি আরেকজন অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছেন আমাদের নিউট্রিশনিস্ট মরিয়মুন্নেসা শিমু। আসসালামু আলাইকুম। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথি ডক্টর সাইদা তাহমিন ইসলাম আপুকে। স্বাস্থ্যসম্মত খাবার বলতে আমরা কি বুঝাই এবং রোজার মাসে খাবারকে আমরা কিভাবে স্বাস্থ্যকর করতে পারি? আমাদের এখন পবিত্র মাহে রমজান মাস চলছে। রমজান মাস আমাদের প্রতিটি মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র একটি মাস। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে রোজা রাখা হলো একটি। এই রমজান মাসে স্বাস্থ্যকর খাবারের প্রয়োজনীয়তা খুবই বেশি। এখন প্রথমে আমাদের জানতে হবে স্বাস্থ্যকর খাবার বলতে আমরা কি বুঝি। স্বাস্থ্যকর খাবার বলতে আমরা সেই সমস্ত খাবারকে বুঝি যা শরীরের পুষ্টি ক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখন হালকা তাপদাহ চলে এবং হালকা গরম চলছে। গরমে ঘামের সাথে পানি বের হয়ে যায়, যার ফলে পানি শূন্যতা দেখা দেয়। এই পানি শূন্যতার কারণে শরীরে যাতে ক্লান্তি না আসে এবং পানি শূন্যতার অভাব পূরণের জন্য আমাদের সচেতন থাকতে হবে। সেক্ষেত্রে বাইরে যেসব কোমল পানীয় পাওয়া যায় সেগুলো আমাদের পরিহার করে ঘরে বানানো বিভিন্ন ফলের জুস, সেক্ষেত্রে আমরা তরমুজের শরবত, বেলের শরবত, লেবুর জুস পানাহার করতে পারি। এছাড়া ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা শরীরের জন্য খুবই উপকারী। রমজান মাসের মধ্যে ইফতার হলো সর্বপ্রথম খাবার। সেক্ষেত্রে আমাদের ইফতারকে স্বাস্থ্যকর বানানোটা খুবই জরুরি। ইফতারে আমরা মুসলিমরা চিরাচরিত খেজুর দিয়ে রোজা ভঙ্গ করি। খেজুরে রয়েছে ন্যাচারাল সুগার, ফাইবার, যা শরীরের জন্য খুবই দরকার। ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে, যা এই সমস্ত উপাদানগুলো শরীরের সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। খেজুরের পর আমরা ঘরে বানানো ফলের জুসে আসতে পারি। এরপর আমরা পানাহারে না গিয়ে আমরা 10 মিনিটের জন্য বিরতিতে যেতে পারি। এই 10 মিনিটের বিরতিতে আমরা নামাজ পড়তে পারি বা হালকা চলাফেরা করতে পারি। এটা আমাদের শরীরের জন্য কি জন্য দরকার? এই বিরতির কারণে আমাদের যে অতিরিক্ত খাদ্যাভ্যাসের যে অভ্যাসটা, সেটা আমরা পরিহার করতে পারি। আমরা 10 মিনিট বিরতি যাবার পর আমরা আমাদের ইফতারে খাবারের প্লেটকে দুভাগে সাজাতে পারি। এক ভাগে আমরা ফলমূল এবং শাকসবজি রাখতে পারি এবং অন্য ভাগে আমরা নরম মেথিযুক্ত নরম খিচুড়ি রাখতে পারি। আমাদের বাঙালিদের অধিকাংশরই অভ্যাস হচ্ছে আমরা ইফতারে ভাজা পোড়া জিনিস একটু বেশি পছন্দ করি। বিশেষ করে ডুবো তেলে ভাজা পেঁয়াজু, বেগুনি, এগুলো আমরা খুব পছন্দ করি। এই ডুবো তেলে ভাজা পেঁয়াজু, বেগুনি প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট আছে এগুলোতে, যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে শরীরের যত পরিমাণ ক্যালোরি আছে এর মধ্যে শুধুমাত্র 2% ক্যালোরি যদি ট্রান্সফ্যাট থেকে আসে, তাহলে সেগুলো হার্টের অসুখ বাড়ানোর সম্ভাবনা 23% বাড়া দেয়। এছাড়াও ইনসুলিন রেসিস্ট্যান্স এবং শরীরে যে ক্ষতিকর কোলেস্টেরল আছে তার মাত্রা বাড়িয়ে দেয়। দর্শকদের উদ্দেশ্য বলি, আপনারা ওই ডুবো তেলে ভাজা খাবারগুলা পরিহার করতে পারেন। ইফতার থেকে সেহরি পর্যন্ত এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে আমরা 8 থেকে 10 গ্লাস পানি পান করতে পারি। আর হিসাব করতে গেলে মোটামুটি 2 থেকে 2.5 লিটার পানি পান করতে পারি। রাতের খাবারে আমরা অল্প পরিমাণ ঝোল জাতীয় তরকারি খেতে পারি, দুধ রাখতে পারি। এরপর সেহরি খাবার কিছু স্বাস্থ্যসম্মত দিক আছে। সেহরিতে যদি আমরা ঠিকমতো পানাহার না করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। সেহরিতে আমরা বাদাম, তারপর লাল চালের রুটি বা ভাত রাখতে পারি। এখন লাল চালের রুটির কথা কেন বললাম, কারণ আমরা বেশিরভাগই সাদা চালের রুটি বা ভাত খেয়ে ফেলি, কিন্তু সাদা চালের রুটি যেটা হয় সেটা শরীরে খুব তাড়াতাড়ি হজম হয় এবং অনেকক্ষণ ধরে রোজা রাখার ফলে দীর্ঘ সময়ের যে শক্তিটা, সেটা সাদা চালের রুটি অপেক্ষা লাল চালের ভাত খেলে লাল চালের ভাত যেহেতু হজম দেরিতে হয়, সেক্ষেত্রে অনেকক্ষণ পর্যন্ত শরীরের ক্লান্তিটা দূর করে রাখে। সেক্ষেত্রে সাদা চালের তুলনায় লাল চালের ভাত বা লাল চালের রুটি সেহরিতে খাবার ভালো। এছাড়াও বাদাম, শসা এগুলো খাওয়া সেহরির জন্য ভালো।
আমি সর্বমোট স্বাস্থ্যকর খাবারের ব্যাপারে এটা বলতে পারি যে আপনারা রমজান মাসে যে সমস্ত খাবারই খান না কেন সেই সমস্ত খাবার যাতে পরিমিত হয় এবং স্বাস্থ্যসম্মত হয় সেদিকে আপনারা সবাই খেয়াল করবেন। গর্ভাবস্থায় রোজার মাসে আমার দর্শকরা বা আমাদের যারা প্রেগনেন্ট অবস্থায় আছে তারা কিভাবে ওষুধের মাত্রাটা এবং দৈহিক সুরক্ষা কিভাবে করতে পারে? গর্ভাবস্থাকে আমরা মোটামুটি 3 ভাবে ভাগ করে থাকি। প্রথম 3 মাস মায়ের গর্ভে শিশুর দৈহিক বৃদ্ধি অঙ্গ মাত্র তৈরি করা শুরু হয় এবং এই সময়ে মায়ের ক্ষুধামন্দা, বমি বমি ভাব, মাথা ব্যথা এ ধরনের উপসর্গগুলো দেখা যায়। এ কারণে গর্ভাবস্থার প্রথম 3 মাস মাদের ক্ষেত্রে রোজা রাখাটা কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে যেসব মারা রোজা রাখতে আগ্রহী তারা রমজান মাসের আগেই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোজা রাখতে হবে। যেসব মাদের ক্ষেত্রে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা বা অন্য কোনো জটিলতা আছে সেসব মাদের রমজান মাসে রোজা না রাখাটাই ভালো। গর্ভাবস্থায় মধ্যবর্তী 3 মাস শিশুর অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে যায় এবং এই সময়টা তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ মাদের জন্য। সেক্ষেত্রে এই সময়টা রোজা রাখাটা তুলনামূলকভাবে প্রথম 3 মাসের এবং শেষ 3 মাসের চেয়ে কম ঝুঁকিপূর্ণ। গর্ভাবস্থায় মাদের যেসব বিষয় একটু খেয়াল রাখতে হবে, অতিরিক্ত পরিশ্রম করা যাবে না, প্রচুর পরিমাণ বিশ্রাম নিতে হবে এবং সেহরি থেকে ইফতার পর্যন্ত প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং গর্ভাবস্থায় যে সমস্ত লক্ষণগুলো দেখা গেলে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেগুলোর মধ্যে কিছু লক্ষণ হলো তলপেটে ব্যথা করা, প্রচণ্ড মাথা ব্যথা করা, প্রচণ্ড বমি হওয়া, প্রস্রাবের পরিমাণ খুব পরিমাণ কমে যাওয়া বা বেড়ে যাওয়া, বাচ্চার নাড়াচাড়া কম অনুভব করা আর মাসিকের রাস্তা দিয়ে রক্ত যাওয়া। এই সমস্ত লক্ষণ দেখা দিলে খুব দ্রুত রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থার শেষ 3 মাসে শিশুর দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে, সো এই সময় রোজা রাখার ক্ষেত্রে মাদের খাবার দাবারের প্রতি বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাইদা তাহমিন ইসলাম আপুকে আমাদের দর্শকদের জন্য এত সুন্দর করে গর্ভাবস্থায় কী খাবে না, ওষুধের মাত্রাটা কিভাবে নির্ধারণ করবে এবং দৈহিক সুরক্ষা তারা কিভাবে রমজানের মাসে রক্ষা করবে সে বিষয়ে সুন্দর করে সাবলীলভাবে আমাদেরকে বুঝিয়ে বলার জন্য। আলোচনার এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকজন আমন্ত্রিত অতিথি মরিয়মুন্নিসা শিমু আপুকে। সেহরি কিভাবে আমরা স্বাস্থ্যকর করতে পারি এবং সেহরিতে স্বাস্থ্যকর কী কী খাবার দেওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা জানেন যে ঋতু পরিবর্তনের সময় রোজার মাস শুরু হলো, সেক্ষেত্রে বাকি 11 মাসে আমরা যেভাবে খাবার দাবার খাই, যেই সময়ে খাবারের পরিমাণটা আমরা কমিয়ে দেই, রমজান মাসে ঠিক তার উল্টো হয়। ওই টাইমটাতে আমাদের খাবারের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। মুসলিম ধর্মের জন্য সেহরিটা যতটুকু মহত্বপূর্ণ ঠিক তেমনি সেহরি একটা ব্যালেন্স সেহরি আপনি রোজার সারাদিনে কতটুকু কর্মক্ষম স্বতঃস্ফূর্ত থাকবেন সেটার একটি উৎস। আমরা সেহরিতে ফাইবারযুক্ত খাবার এবং কম গ্লাইসেমিক ইন্ডেক্স খাবারগুলো নিতে পারি। লাল চালের ভাত, লাল আটার রুটি, সবজি, মাছ, এছাড়াও আমরা অনেকেই রাতের বেলাতে সেহরিতে ভাত খেতে চাই না, ওই ক্ষেত্রে আমরা হোল গ্রেন ওটস, কলা, দুধ এটা খেতে পারি। এছাড়া চিয়া সিডের শরবত, ডিম সিদ্ধ, 2-3টি খেজুর অথবা 4-5টা বাদাম এটাও খেতে পারি। অনেকে সেহরিতে দুধ ভাত খেতে পছন্দ করে, এটাও সেহরিতে খাওয়া যেতে পারে। তবে সেহরিতে আমরা মিষ্টি বা চিনি জাতীয় কোনো ধরনের খাবার খাবো না। অনেকেরই চা বা কফি খাওয়ার অভ্যাস থাকে, সেহরিতে কখনই চা বা কফি খাওয়া যাবে না। এটা ইউরিনেশনের পরিমাণটা দিনের বেলাতে বাড়িয়ে দেয়, এতে পানি শূন্যতা তৈরি হয় শরীরে। সেক্ষেত্রে চা বা কফি খাওয়াটা আমরা পরিহার করব। কম তেল মশলাযুক্ত খাবার খাবো যাতে আমাদের সারাদিনে অ্যাসিডিটি বা বুক জ্বালা পোড়া কম করে। আমরা চেষ্টা করব লাইট খাবার খাওয়া, যেটা আমাদের শরীরকে সারা দিন ধরে এনার্জি দিবে। আমরা ইফতার থেকে সেহরি পর্যন্ত পুরো পানির সার্কেলটাকে, যেহেতু আমাদের সারা দিন আমরা পানি না খেয়ে থাকবো, সেক্ষেত্রে পানির পরিমাণটাকে আমরা ভাগ করে খাবো। সেহরিতে খাবার গ্রহণের আগে আমরা 1 গ্লাস পানি বা 2 গ্লাস পানি খেয়ে তারপরে সেহরি করা শুরু করতে পারি। আপনার কাছে আরেকটা জিনিস আমার এবং আমার দর্শকদের জানতে চাওয়া, রোজার মাসে ইফতারকে কিভাবে আমরা স্বাস্থ্যসম্মত করব এবং রোজার ইফতারিতে আমরা সচরাচর যেসব ত্রুটি করে থাকি সেগুলো থেকে আমরা কিভাবে
পরিত্রাণ পেতে পারি, এবং এই উদ্দেশ্যে আপনার প্রয়োজনীয় পরামর্শ কি হতে পারে? ইফতার এমন একটা জিনিস, আমরা সবসময় ট্রেডিশনাল খাবারের উপরে ঝুঁকে থাকি, মানে সারাদিন না খেয়ে থাকি, এবং ইফতারের সময়টাতে আমরা এমনভাবে খাবারের উপরে হামলে পড়ি বলা যেতে পারে, যে তেল বা ঝালযুক্ত খাবার প্লাস ডুবো তেলে ভাজা খাবার, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ইফতারে আমরা প্রথমেই যেটা করি, চিনি দিয়ে শরবত গুলে বা চিনি জাতীয় জুসের মধ্যে চিনি দিয়ে সেটা খাই, সেটা একদমই করা যাবে না। আমাদের মানে আপু যেটা বললো যে খেজুর দিয়ে আমরা ইফতারটা শুরু করতে পারি। প্রথমে আমরা 2টা খেজুর খেতে পারি। খেজুরে ন্যাচারাল সুগার আছে, যেটা আমাদের শরীরের যেই সারাদিনের ক্লান্তি সেটাকে দূর করতে সাহায্য করবে। খেজুরে আছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার ও খনিজ পদার্থ। এছাড়াও আমরা এরপরে 1 গ্লাস পানি অথবা ডাবের পানি খেতে পারি। সেই ক্ষেত্রে যাদের অ্যাসিডিটি আছে তারা এটাকে স্কিপ করতে পারে। এছাড়া আমরা ইফতারে অনেকেই ছোলা খেতে পছন্দ করি, বাট আমরা ছোলাটাকে যেভাবে রান্না করি তেল মশলা ঝাল দিয়ে, সেটা আমাদের শরীরের জন্য অনেকটা ক্ষতিকর, কারণ তেল মশলা ঝাল দিলে ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা বেড়ে যায়। আমরা ছোলাটাকে সারা রাত ভিজিয়ে রেখে একটু অঙ্কুরিত করে তারপরে সেটার সাথে টমেটো বা সালাদ দিয়ে মিক্স করে তারপর খেতে পারি। তাতে ছোলায় পর্যাপ্ত পরিমাণে দ্রবণীয় ও অদ্রবণীয় আঁশ আছে, যেটা আমাদেরকে সারাদিন যে রোজাটা রেখে আমরা যেই শরীরের যে দুর্বলতাটা সেটা কাটাতে অনেকটা সাহায্য করবে। এছাড়াও ছোলা আমাদের হৃদরোগ এবং কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে। এছাড়াও আমরা যেই মানে সাধারণত যেই ভুলটা করি সেটা হচ্ছে আমরা পেট ভরে ইফতার করে ফেলি, রাতের খাবারটা স্কিপ করি। কিন্তু এটা না করে আমরা ইফতারিতে মানে পরিমিত খাবার খেয়ে লাইট খাবার, যেটা আমরা ইফতারিতে টক দই বা চিরা সাথে হচ্ছে কলা দিয়ে ইফতার করতে পারি। তারপরে একটা নামাজ বা একটু ব্রেক নিয়ে তারপরে আবার আমরা রাতের খাবারটাকে ভাগ করে আপু যেভাবে বললো ওইভাবে খেতে পারি। সুপ্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি একটু পর। 12 আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রাম বন্দরনগরীর এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করতে নগরীর বাইজিদ লিংক রোডে নির্মিত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা সমৃদ্ধ সুসজ্জিত সুপার স্পেশালিটি চিকিৎসা সেবা কেন্দ্র সাজিনাস হসপিটাল লিমিটেড। অত্যাধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক অপারেশন থিয়েটার সমৃদ্ধ এই হসপিটালে রয়েছে নানা ইউনিট, যার মধ্যে উল্লেখযোগ্য এনআইসিইউ এবং পিআইসিইউ ইউনিট। সংকটাপন্ন রোগীদের জন্য রয়েছে সার্বক্ষণিক ডাক্তার সহ 24 ঘন্টার জরুরি বিভাগ। দ্রুত ও নির্ভুলভাবে রোগ শনাক্তকরণে রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার ও প্রশিক্ষিত টেকনিশিয়ান দ্বারা পরিচালিত বিশ্বমানের ডায়াগনস্টিক সুবিধা, যার মধ্যে অন্যতম সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, পোর্টস ডি আল্ট্রাসনোগ্রাম, এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপি। স্বল্প খরচে গুরুতর যে কোনো রোগের চিকিৎসা সেবা দিতে সাজিনাস হসপিটালে রয়েছে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ ডাক্তার। চট্টগ্রামবাসীকে সবচেয়ে কম খরচে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রস্তুত সাজিনাস হসপিটাল লিমিটেড। Sajinas Hospital Limited. Excellence in healthcare.